পুলিশ অফিসার হয়ে আইন ভাঙছো? তুমি জানো তো গাড়ি চালানোর সময় ফোনে কথা বলতে নেই। আমি এখন বাইক সাইডে দাঁড় করিয়ে কথা বলছি। বলো কি হয়েছে? আচ্ছা, কোথায় আছো? ওই যে আমাদের ফেভারিট ঝিলের দিকে যাওয়ার রাস্তাটা। ওখানে? ওখানে কি করছো? তাড়াতাড়ি ওখান থেকে বেরো আর বাড়ি এসো। আচ্ছা, আরে তুমি ফোনটা রাখবে, তারপরে তো বাড়ি পৌঁছাবো। ঠিক আছে। এটা তো আসল শোনা মনে হচ্ছে। কম করে 1-2 লাখ টাকা দাম তো হবেই। ওখানে কি করছো? আমার কাছে এসো। কে ওখানে? ওখানে কে? কে ওখানে? দেখো, তুমি যেই হও না কেন বাইরে বেরিয়ে এসো, না হলে কিন্তু খুব খারাপ হবে। আমি পুলিশ অফিসার। চিন্তা করো না, আমার কাছে এসো। তোমার সব স্বপ্নকে আমি সত্যি করব। আমি অপ্সরা। অপসরা! অপসরা! স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা ফাইনালি পিকনিকে এসেছি। বহুদিন পরে পিকনিকে যাচ্ছি, এমন কোনো ব্যাপার যেন না হয় যাতে পিকনিকটাই ভেস্তে যায়। স্যার, ভালো কথা বলুন, কি কথা বলছেন? স্যার, এই রিসর্টটা কোথায়? আমরা কোথায় যাচ্ছি? দেখো শ্রেয়া, রিসর্টটা সামনেই হবে। দয়া বলেছিল গ্রামটা ক্রস করলেই ঠিক পিছন দিকটায় পড়বে। সত্যি স্যার? এখানে আবার কি হয়েছে? ভিড় হয়ে আছে আর হাবিলদারও দাঁড়িয়ে রয়েছে। আরে স্যার, ছাড়ুন না, আজকে আমাদের ছুটি। ওদের ম্যাটার ওরা নিজেরা সলভ করে আরে নেবে স্যার। ঠিক আছে, একবার কথা বলে তো দেখি দেখি কি হয়েছে, তারপর চলে যাব। ভগবান, কি হয়েছে কি ভাই? হ্যাঁ স্যার, এখানে তো ভিড় কিসের? আপনারা কারা? আরে হরি, এরা বড় অফিসার, সিআইডি থেকে এসেছে। ক্ষমা করবেন স্যার, আমি আপনাদের চিনতে পারিনি। আরে স্যার, আপনাদের চিনব না এমন হয় নাকি? আপনাদের ছবি তো সব সময় খবরের কাগজে বেরোয়, সাহসিকতার। স্যার, আপনারা যদি কিছু মনে না করেন তো একটা সেলফি স্যার। এই এক মিনিট। আচ্ছা বলো তো যে এখানে ঠিক কি হয়েছে? স্যার, আসলে কি হয়েছে স্যার, আমাদের এখানে থানার অফিসার অর্জুন স্যার নিখোঁজ। নিখোঁজ মানে? ম্যাডাম, সকাল থেকে ওনার বাইকটা এখানে পড়ে রয়েছে, কিন্তু ওনার তো কোনো খোঁজ নেই। বাইক খারাপ হয়ে গেছে হয়তো। না ম্যাডাম, বাইক একদম ঠিক আছে। আর ফোনটাও অফ। হ্যাঁ স্যার, আসলে ব্যাপার কি হয়েছে, গত 1 মাস ধরে এরকম ঘটনা ঘটেই চলেছে আমাদের গ্রামে। বেশ কয়েকজন নিখোঁজ হয়ে গেছে, আর স্যার কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, এর আগে কতজন নিখোঁজ হয়েছে? স্যার 25 দিন আগে গ্রাম প্রধান গিরিধারী, তারও 3 মাস আগে গ্রামের কবিরাজ সূর্য। স্যার, এটা তো পুরোটাই জঙ্গল, হয়তো কোনো সিংহ বা বাঘ নিয়ে চলে গেছে। না দেখো, যদি জঙ্গলি কোনো পশু খেত তাহলে ওদের কঙ্কাল বা হাড় অন্তত পাওয়া যেত। হ্যাঁ, যদি এরকম কিছু হয়তো তাহলে
এখানে বাইকের আশেপাশে অন্তত জন্তুর পায়ের ছাপ বা হাড়গোড় পাওয়া ঠিক বলেছেন স্যার, কিছুই পাওয়া যায়নি। আর কাউকে পাওয়াও যাবে না, কারণ এই কাজটা কোনো জন্তুর নয়, ওই ভক্ষিনীর কাজ। ভক্ষিনী? হ্যাঁ স্যার, দেখতে খুবই সুন্দরী, সোনার গয়না পরে লোকেদের আকর্ষণ করে। এসব তুমি কি বলছো? আমি সত্যি কথা বলছি স্যার, ওই গ্রামের পাশে ঝিলেতেই থাকে স্যার। তাহলে তো তাকে দেখতেই হচ্ছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, মনে হচ্ছে রিসর্টের থেকেও ভালো, যেখানে আমাদের যাওয়ার কথা। স্যার, এই জায়গা যতই সুন্দর হোক না কেন, এর থেকে বেশি সুন্দর ওই রাক্ষসীটা। আপনি তো এমন করে বলছেন যেন ওর সাথে কফি খেতে গেছিলেন। কখনো দেখেছেন ওকে? ম্যাডাম এখনো দেখতে পাইনি, কিন্তু শুনেছি বড় বড় চোখ আছে ওর, আর দেখতেও খুব সুন্দরী। ওরও লম্বা লম্বা কালো কালো চুলও আছে। আর ম্যাডাম প্রচুর সোনার গয়না পরে থাকে ও, দেখতেও একেবারে অপ্সরাদের মতো। ব্যাস একবার যদি ওর কবলে কেউ পড়ে যায়, তাহলে তার রাক্ষসী হতে বেশিক্ষণ সময় লাগে না ম্যাডাম। এসব ভক্ষিনী, রাক্ষসী, এইসব চরিত্র সিনেমায় দেখা যায়, আর তা না হলে কোনো গল্পে আমরা শুনি। বাস্তবে এসব কিছুই হয় না। স্যার, আপনি এই এলাকায় থাকেন না তো, তাই এমন কথা বলছেন। যদি আপনি এখানে থাকতেন না, তাহলে এসব অবশ্যই আপনি বিশ্বাস করতেন। স্যার, ওই যে ঝিল দেখুন। স্যার, এই দেখুন, জুতোর ছাপ এইখান দিয়ে গেছে। হয়তো এটা অফিসার অর্জুনেরই হবে। আচ্ছা, এখানে ছোট ছোট পায়ের চিহ্ন দেখছি, দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ের হবে। স্যার, এটা ওই ভক্ষিনীর পায়ের ছাপ। স্যার, আপনি পেছনে চলে আসুন প্লিজ। স্যার, ওখানে কিছু একটা আছে। স্যার, এটা গোল্ড রিং। স্যার, স্যার এটা ওই ভক্ষিনীর। স্যার, স্যার আমি তো বলেছিলাম আপনাকে, ওই ভক্ষিনী অনেক দামি দামি গয়না পরে থাকে। এটা নিশ্চয়ই ওরই। আন্দাজে কথা বলা বন্ধ করো, বুঝেছো? কখনো ঝিলের মধ্যে নেমে তুমি দেখেছো কি আছে ভিতরে? স্যার, ডুবুরিদের অনেকবার বলেছিলাম আমি, সবাই তো ভয় পেয়েই রয়েছে, কেউ এই ঝিলে নামতেই চায় না। স্যার, এবার নামবে। কি অজিত, পৌঁছে গেছো? ঠিক আছে ঠিক আছে। আরে স্যার, স্পটে তো এখনো পৌঁছতেই পারিনি। মানে? স্যার, আমরা ওইদিকেই যাচ্ছিলাম, তখন রাস্তায় গত 1 মাস ধরে এরকম ঘটনা ঘটেই চলেছে আমাদের গ্রামে। বেশ কয়েকজন নিখোঁজ হয়ে গেছে, আর স্যার কাউকে এখনো খুঁজে পাওয়া আর যায়নি। কাউকে পাওয়াও যাবে না, কারণ এই কাজটা কোনো জন্তুর নয়, ওই ভক্ষিনীর কাজ। মানে রিল্যাক্স করতে গেছো আর ডিউটি তোমাদের পিছু ছাড়েনি? স্যার, রিল্যাক্স তো হবো এই কেসটা সলভ করার পরেই। আমরা ডুবুরিদের কল করে দিয়েছি, যাতে এই ঝিলের রহস্য জানতে পারি। আচ্ছা, যা যা ডেভেলপ হবে আমাকে আপডেট দিয়ে যাবে। ওকে স্যার। কিছু পাওয়া গেল? নিচে অনেকগুলো লাশ রয়েছে। কতগুলো রয়েছে ওখানে? আপাতত 3টে পেয়েছি, মনে হচ্ছে আরো অনেক রয়েছে। হে ভগবান, মনে হচ্ছে গ্রামের সব নিখোঁজ লোকেদের আজ এখানেই পাওয়া যাবে। স্যার, ঠিক আছে, একটা একটা করে সব কটা নিয়ে এসো।
সালুকেকে ফোন করো। ওনাকে বলো তাড়াতাড়ি ফরেন্সিক ল্যাবে যেতে, অনেক কাজ রয়েছে। 1 2 3 4 5 5টা লাশ এনেছো তোমরা। স্যার যতগুলো পেয়েছি ততগুলোই তো আনবো, তাই না? আর দেখো কয়েকটার অবস্থা এতই খারাপ যে চেনাই যাচ্ছে না। আসলে কি ব্যাপারটা শালুকে, পৃথিবীতে একজনই ফরেন্সিক সার্জন আছেন যিনি খুব ফেমাস। তিনি মৃতদের সাথে কথা বলেন, এমনকি তাদের জিজ্ঞেস করেন তোমরা কেমন আছো, তোমরা মরলে কিভাবে। সেই ডাক্তারকে চেনো তুমি? তার নাম ডাক্তার সালুখে। থ্যাংক ইউ। হ্যাঁ, সেই জন্যই তোমার কাছে নিয়ে এসেছি। এবারে বলো। কিন্তু এখনো পর্যন্ত আমি এটুকু জানতে পেরেছি যে কার মৃত্যু কখন হয়েছে। দ্যাটস গ্রেট ফর এ স্টার্ট। তাহলে ওখান থেকেই শুরু করি, বলুন। তো হ্যাঁ, একে দেখো, এই অর্জুন, এর বডি বলছে যে এর মৃত্যু 12 থেকে 14 ঘন্টা আগে হয়েছে। আর এর মৃত্যু হয়েছে প্রায় 15 থেকে 20 দিন আগে। স্যার দিন 20 আগেই তো ওদের গ্রাম প্রধান গিরিধারী নিখোঁজ হয়েছিল। এটা তারই লাশ নয় তো? হতেই পারে। আর এই বাকি বডিগুলো? আরে ভাই অভিজিৎ, তিনটের অবস্থা দেখো। কিন্তু আমার মনে হচ্ছে যে এর মৃত্যু 1 থেকে 1.5 বছর আগে হয়েছে। তার মানে 1.5 বছরে 5টা মৃত্যু হয়েছে, 5টা খুন। স্যার গ্রামের লোক বলছিল যে ওদের কবিরাজও নাকি নিখোঁজ। হতে পারে এই লাশগুলোর মধ্যে কোনো একটা ওনারই। হ্যাঁ, পসিবল। ডক্টর সালুকে যদি দেখা যায় তাহলে প্রমাণ পাওয়া যেতে পারে একমাত্র এই অর্জুনের বডি থেকে। কারেক্ট অভিজিৎ। দেখো, এর আঙুল থেকে শুরু করি। দেখতে পাচ্ছ এর আঙুলে কিরকম রিকলস পড়ে গেছে। এর কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে এর বডিটা জলের মধ্যে ছিল। আরো একটা কথা, এর নাক আর মুখের মধ্যে আমি সিল্টের ট্রেসেস পেয়েছি। সিল্ট? সিলেট? সিলেট মানে? সিলেট নয়, সিল্ট। সিল্ট? হ্যাঁ, পাথরের এত ছোট টুকরো যেটা বেশিরভাগ ঝিলে দেখা যায়। আমি বলছি, 1 মিনিট। এই দেখো সিল্ট, এইগুলো। ডক্টর সালুকে, এটা শুধু বলুন, মরার আগে এর শরীরে কিছু আঘাতের চিহ্ন ছিল? না, কিছু ছিল না। না কোনো ধরনের আঘাতের চিহ্ন, না কোনো হাতাহাতির চিহ্ন। ইনফ্যাক্ট এর পকেট থেকে, প্যান্টের পকেট থেকে আর জুতো থেকে আমি সিল্ট পেয়েছি। এইসব দেখে তো মনে হচ্ছে যেন ও হঠাৎই এমনি এমনি ভাবলো আর নিজেই গিয়ে জলে ডুবে গেল আর মরে গেল। স্যার জলে ডুবেছে নাকি ভালোবাসায়? হ্যাঁ, সরি। মানে সরি, আমি বলতে চাইছি ওই গ্রামের লোকেরা ওই ঝিলের মধ্যে এই ভক্ষিনীর কথা বলছিল না, হতে পারে যে ওই ভক্ষিনীকে দেখে অ্যাট্রাক্ট হয়ে ওই ঝিলে গেছে আর নিজেরাই ডুবে মারা গেছে। আরে এসব ভক্ষিনী বলে কিছু হয় না, এসব বাজে কথা, অন্ধবিশ্বাস। এদের সবার যেমন ভাবে মৃত্যু হয়েছে, মার্ডার করা হয়েছে, সেটা গ্রামেরই নিশ্চয়ই কেউ করেছে। আপনি এরকম কিভাবে ভাবতে পারেন যে আমরা ওই সবাইকে মেরেছি? গোটা গ্রাম জানে যে এটা ওই ভক্ষিনীর কাজ। হ্যাঁ স্যার, ওটা ভক্ষিনীরই কাজ। আরে এই ভক্ষিনীর গল্প বলা বন্ধ করো, এই একই গল্প অনেকবার হয়ে গেছে। এ কোনো মানুষেরই কাজ যে ভক্ষিনীর নাম করে এইসব কাজ করে বেড়াচ্ছে। আর হতে পারে ওই খুনি এখন এখানেই রয়েছে আপনাদের সবার মধ্যে। আরে বাবা, ওরা সবাই আমাদের গ্রামে চেনা জানা লোক যারা উধাও হয়েছে। আমরা আমাদের নিজেদের পরিবারের লোকজনদের কেন মারবো? সময় মতো সব জানতে পারবো। শ্রেয়া, এখানে উপস্থিত সবার লিস্টটা তুমি বানাও, সবার ডিটেলস নাও, আর তাদের সবারও নাও যারা নিখোঁজ হয়েছে। স্যার 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 লিস্ট আমি পুরো রেডি করে নিলাম। অফিসার অর্জুন, গ্রাম প্রধান গিরিধারী আর কবিরাজ সূর্য ছাড়াও আরো 2 জন নিখোঁজ, নরেশ আর সুখী, 12 এবং 15 মাস আগে। নরেশ আর সুখী? কিন্তু এদের তো কঙ্কাল পেয়েছি। একটা কাজ করো, যতজন ভিকটিম নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি থেকে ডিএনএ স্যাম্পল নাও। এবার ডক্টর সালুকেই বলতে পারবেন এই ডেড বডিগুলো ওদের নাকি অন্য কারো। এই সালুকে কি করছে এতক্ষণ? এই কাজ করছি, টাইম পাস করিনি। সবারই ডিএনএ রিপোর্ট এসে গেছে, সবারই পরিচয় জানা গেছে। এ হচ্ছে ইন্সপেক্টর অর্জুন, এ গ্রামের প্রধান গিরিধারী, আরে গ্রামের কবিরাজ সূর্য, আরে নরেশ, আরে সুখী। হয়েছে? কারো কিছু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ স্যার, জিজ্ঞেস করবো তো, অনেক কিছু জিজ্ঞেস করার রয়েছে আপনাকে। সবে তো কেসটা শুরু হয়েছে। জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করবো সালুকে? এ কেমন কাজ করেছো তুমি? কেন? শুধু নাম বললে হবে? শুধু নাম বললে কিছু হয় না।
আরে এমন কোন সূত্র দাও যার মাধ্যমে আমরা খুনি পর্যন্ত পৌঁছে আরে যেতে ভাই, পারি। অদ্ভুত কথা বলছো। এই 3টে লাশ দেখতে পাচ্ছ, এত বিচ্ছিরি ভাবে নষ্ট হয়েছে যে এর আইডেন্টিফিকেশন পাওয়া গেছে ডিএনএ স্যাম্পল থেকে, এটাই যথেষ্ট। এবারে যা পুলিশ অফিসার অর্জুনের লাশ, হ্যাঁ। এ কম্পারেটিভলি ফ্রেশ আছে। হ্যাঁ এর কাছ থেকে নিশ্চয়ই তুমি কিছু পাবে। হ্যাঁ, এর থেকে দুটো কথা এমন জানা গেছে যার দ্বারা তোমরা খুনির কাছে পৌঁছে যাবে। দেখো, এক তো এই অর্জুনের ফুসফুসে এত মাত্রায় জল পাওয়া গেছে যে এটা প্রমাণিত ও জলে ডুবে মারা গেছে। আর দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা হচ্ছে সাইলোসাইনেক্স 9। কি স্যার? সাইলো স্লাইলেক্স 9? এটা আবার কেমন ধরনের অসুখ? এটা অসুখ নয়, এটা একটা কেমিক্যাল, আর এর নাম হচ্ছে সাইলোসাইনেক্স 9। আর এটা এত ভয়ঙ্কর কেমিক্যাল যে যদি মানুষের শরীরে ঢুকে যায় তাহলে একদম গন্ডগোল করে ছেড়ে দেয়। স্যার, আমি যখন নার্কোটিক্সে কাজ করছিলাম তখন এই কেমিক্যালের ব্যাপারে শুনেছিলাম। এর ব্যবহারে মাথা খারাপ হয়ে যায়, দৃষ্টি বিভ্রম হয়, মানে উল্টোপাল্টা জিনিস দেখতে থাকে। একদম, কখনো এমন হয়ে যায় যে বডির ওপর কোনো কন্ট্রোলই থাকে না, আর হাত পা কাজ করা বন্ধ করে দেয়। আর এত বেশি মাত্রায় এর শরীরের মধ্যে পাওয়া গেছে যার জন্য নিজের মস্তিষ্কে কন্ট্রোলই চলে গেছে। অদ্ভুত অদ্ভুত কথা ভাবছিল, বলছিল, দেখছিল। স্যার তার মানে ও ড্রাগস নিত? হয়তো নিত, অথবা কেউ ওকে জোর করে ভুল বুঝিয়ে খাইয়েছে, সেটা বোঝা যায়। আরো একটা কথা, এই কেমিক্যালের সঙ্গে সঙ্গে আমি কিছু তেল, ময়দা আর মশলার ট্রেসেস পেয়েছি। ওই যেমন কচুরি সিঙ্গাড়ায় ব্যবহার হয় সেরকম। ডক্টর সালুক, এটা কি জানতে পারা যাবে যে মারা যাওয়ার কতক্ষণ আগে ওই বিষ মেশানোর সিঙ্গাড়াটা খেয়েছিল? দেখো, মৃত্যুর আগে যেরকম ডাইজেস্টিভ সিস্টেম চলছিল তাতে মনে হয় 35 থেকে 40 মিনিট হবে। এক মিনিট স্যার, অর্জুনের ফোন রেকর্ড থেকে জানা গেছে না যে মারা যাওয়ার 1 ঘন্টা আগে ও কোথায় বাইরে গিয়েছিল কারোর সঙ্গে দেখা করার জন্য? হ্যাঁ স্যার। কার সঙ্গে দেখা করতে গিয়েছিল? স্যার নিজের গার্লফ্রেন্ড নেত্রার সাথে। লোকাল স্কুলে টিচারও, অঙ্ক পড়ায় ওখানে। বস, আরো একটা কথা, কি এই যে কেমিক্যাল, এটা ঝিলের আশপাশে যে বিশেষ ধরনের ঝোপঝাড় আছে তাতে পাওয়া যায়। অভিজিৎ, যখন তুমি ওই ঝিলের ধারে গিয়েছিলে, এতগুলো বডি যখন ওই ঝিল থেকে তুললে, তখন সেখানে কোনো সেই ধরনের গাছ দেখেছিলে? ঝিলের আশেপাশে তো চারা গাছ ছিল, এই চারাগুলো ওগুলোর মধ্যেও হতে পারে। এই জন্যই তো তোমাকে বলছিলাম অভিজিৎ, যে এই কাজটা ওই গ্রামেরই কেউ করেছে, যে ঝিলেরই ধারে কাছে নিশ্চয়ই থাকে। একটা কাজ করো, খোঁজ নাও ওই নেত্রার সঙ্গে অফিসার অর্জুনের কতটা ভালোবাসা ছিল। আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, এই ঘটনার জন্য আমার পুরো স্বপ্ন ভেঙে গেল। তোমরা একে অপরের সাথে কবে থেকে ডেট করছিলে? এই ধরুন 4 থেকে 6 মাস। অর্জুনের পোস্টিং কিছু মাস আগেই হয়েছিল এই গ্রামে স্যার। তোমার সঙ্গে কালকেও দেখা হয়েছিল? আমরা রোজ দেখা করতাম স্যার। আমার স্কুল ছুটি হওয়ার পর 2টো থেকে 5টা আমরা একসাথেই থাকতাম স্যার। অর্জুনের বডি থেকে আমরা একটা কেমিক্যাল পেয়েছি। ও কি কিছু খেয়েছিল যখন আপনার সাথে ছিল? কাল আমরা চা আর সিঙ্গারা খেয়েছিলাম কালুর দোকান থেকে। আসলে ওর ওখানকার মশলা চাটা খুব পছন্দ। আচ্ছা, আপনার মনে হয় কি যে এই কাল্লু এরকম করতে পারে, মানে সিঙ্গাড়ার মধ্যে ড্রাগ মিশিয়ে অর্জুনকে খাইয়েছে? সেটা আমি জানি না স্যার, কিন্তু আমিও তো ওখান থেকে খেয়েছিলাম, আমার তো কিছু হয়নি স্যার। এমনি তো আরেকটা ব্যাপার, চাওয়ালের সাথে অর্জুনের কি শত্রুতা থাকতে পারে? স্যার অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পর অর্জুন কখনো টাকা পয়সা দিত না, এটা ওর খুব বদ অভ্যাস ছিল। আমি ওকে অনেক বোঝাতাম যে এরকম তুমি করো না, কিন্তু শুনতই না। হতে পারে ওই রাগের কারণে, আমি আর কিছু বুঝতে পারছি না। চলো তাহলে এই কাল্লুর দোকানে একবার চা খেয়ে আসি। আরে আরে আসুন স্যার। আরে আমার কপাল তো খুলে গেছে স্যার, সিআইডির এত বড় বড় অফিসার এখানে এসেছেন, তাও আবার আমার চায়ের দোকানে। মশলা চা? স্যার আগে বসুন না, দেখবেন মশলা দিয়ে দারুণ চা খাও। না না না, যাতে নেশা হয়ে যাবে সেই চা নয়, সাইলোসাইনেক্স। স্যার এটা কি ধরনের মশলা? আমি তো কোনোদিন নাম শুনিনি। এত বোকা সেজো না। হ্যাঁ, এটা সেই মশলা যেটা তুমি রোজ অর্জুনের চায়ে মিশিয়ে দিতে। তোমারও টাকা দিচ্ছিল না, তাই না? কিন্তু ম্যাডাম, টাকা পয়সার ব্যাপার তো ছিল না, আর টাকা তো আপনাদের থেকেও আমি নিতাম না। স্যার এইরকম বদনাম আমার নামে দেবেন না। তুমি টাকা কেন নেবে না? হ্যাঁ,
এখানে ব্যবসা করছো কি ফ্রিতে চা খাওয়ানোর জন্য? না স্যার, ঠিকই বলেছেন, আমি তো রোজগারের জন্যই বসেছি এখানে, কিন্তু সত্যি বলছি স্যার, অর্জুনের চাই আমি কিচ্ছু মেশাইনি। হ্যাঁ, চায়ে নয়, তুমিও সিঙ্গারাতে মিশিয়েছিলে। সিঙ্গারায়? কিন্তু সিঙ্গারা তো ওই দিন আমি মোটেই বানাইনি, সেদিন তো অর্জুন বাবুর গার্লফ্রেন্ড নিজে বানিয়ে নিয়ে এসেছিলেন। কি? ও সিঙ্গারা তৈরি করে তোমার দোকানে আসবে কেন? আরে উনি এখানে এনেছিলেন যাতে অর্জুন বাবু চায়ের সাথে সিঙ্গারা খেতে পারেন। দেখো, মিথ্যে বললে কিন্তু তুমি ফেঁসে যাবে। না স্যার, আমাকে তো অর্জুন বাবু নিজেই বলেছিলেন এসব কথা, কিন্তু নেত্রা দেবী ওই সিঙ্গারা কাউকে খেতে দেননি, বলেছিলেন সবাই ও অর্জুন বাবুর জন্য। নেত্রা নিজেও খায়নি? না, খাননি তো, উনি বলছিলেন যে ওনার ব্রত ছিল, কিন্তু অর্জুন বাবুকে ভক্ষিনী যদি মেরে থাকে তাহলে এই সিঙ্গারার ব্যাপার আসছে কোত্থেকে? সেসব তো পরে জানতে পারা যাবে। এই নেত্রার সঙ্গে আবার গিয়ে দেখা করতে হবে। আর তুমি স্যার, ওনার কিচেনের সমস্ত স্যাম্পেল তুলে নাও, এই তেলের আর সিঙ্গাড়ারও। নেত্রা, 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 স্যার জিনিসপত্র তো অগোছালো মনে হচ্ছে, আবার এমন নয় তো যে ব্যাগ প্যাক করে পালিয়ে গেছে। ওর ফোনটা ট্রাই করো। স্যার, ফোন তো সুইচ অফ বলছে। ওকে, কীর্তিকা, স্যার, খোঁজ নিয়ে দেখো লাস্ট লোকেশন কি ছিল ফোন বন্ধ হওয়ার আগে। আর শ্রেয়া, ওর কিচেন থেকেও স্যাম্পেল তুলো, তাহলেই জানা যাবে বিষ মেশানো সিঙ্গাড়া নেত্রা বানিয়েছিল নাকি কল্লু। আরে বস, একটা আনন্দের সংবাদ আছে। মনে হচ্ছে বিয়ে ঠিক হয়ে গেছে। অভিনন্দন স্যার। স্যার, বিয়ের মিষ্টি? ঠিক আছে। আরে এক্সকিউজ মি, মজা করছো? মজা তো তোমরা করছো, আমার বিয়ে নিয়ে পড়েছো। তাহলে কি খুশির খবর, তাড়াতাড়ি বলো। বলুন না। বস, হ্যাঁ, তোমরা যে স্যাম্পেল নিয়ে এসেছিলে আমার কাছে, ওই চায়ের দোকানের আর নেত্রার বাড়ির কিচেনের ইউটেন্সিলস, আমি ওগুলো ভালো করে চেক করে অ্যানালাইজ করেছি। চায়ের দোকান নাকি নেত্রার বাড়ি? নেত্রার বাড়ি। কারণ বস, নেত্রার কিচেনের ইউটেন্সিলস এর মধ্যে আমি ওই সাইলোসাইনেক্স 9 এর ট্রেসেস পেয়েছি। তার মানে পরিষ্কার নেত্রাই অপরাধী। শালুকে, এটাই তাহলে খুশির খবর। নেত্রা। কিন্তু স্যার, নেত্রা তো অর্জুনকে ভালোবাসতো, ও এরকম করবে কেন? ভালোবাসার নেশা নাকি খুনের নেশা, সেটা তো নেত্রাই আমাদের বলবে। এক্স্যাক্টলি, এবার নেত্রাই বলবে যে ওই সিঙ্গাড়াতে কেমিক্যালটাও নিজের ইচ্ছায় মিশিয়েছিল নাকি কারোর চাপে পড়ে মিশিয়েছিল। দয়া, স্যার, একটা কাজ করো, ওই নেত্রার সমস্ত ঠিকুজি কুষ্টি বের করো আর হিস্ট্রিটাও ঘেঁটে দেখো। আর সঙ্গে সঙ্গে অভিজিৎ, ওই অর্জুনেরও হিস্ট্রিটা দেখো। নিশ্চয়ই অর্জুনের মৃত্যুর সঙ্গে নেত্রার কোনো কানেকশন ছিল। স্যার, এই নেত্রা গত 2 বছর ধরে শিক্ষকতার কাজ করতো এখানে, কিন্তু লক্ষ্য করার বিষয় এটা স্যার যে ভক্ষিনীর প্রথম কেস ওর আসার কয়েক মাস বাদেই শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু দয়া, তারপরে তো এই ভক্ষিনী একের পর এক তার শিকার করতে শুরু করে। হ্যাঁ স্যার। আর দয়া, আমার মনে হয় কোনো না কোনো কানেকশন আছে নেত্রার সঙ্গে ওই ভক্ষিনী। এই নেত্রা স্কুল টিচারি করার আগে কি কাজ করতো? স্কুলে চাকরি করার আগে ওর কোনো ডিটেলস নেই, না ইন্টারনেটে আছে না অফিসিয়ালি আছে। ওর কোনো না কোনো আই কার্ড তো নিশ্চয়ই আছে, আধার কার্ড বা এসব জাতীয় ডিটেলস কিছু পাওনি তুমি? স্যার, এই দেখুন, আধার কার্ড আছে যাতে ওর মায়ের নাম আছে, মায়ের নাম ফুলন কুমারী, আর বাবার নাম আর অ্যাড্রেস মিসিং। স্যার, এই অর্জুনের বাড়ি থেকে ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে স্যার। আচ্ছা, এই দেখুন স্যার, টাকা ভর্তি ব্যাগ। আর স্যার, এটা অর্ধেক পুড়ে যাওয়া একটা অডিও ক্যাসেট।
একজন সরকারি পুলিশ অফিসারের বাড়িতে এতগুলো টাকা? ও অন্য কোনো উপায়ে টাকা ইনকাম করছিল না তো? অভিজিৎ, এই ভাঙা চোরা পোড়া ক্যাসেট একটাই পেয়েছো নাকি তুমি? হ্যাঁ স্যার, ওখানে আর অন্য কোনো অডিও ক্যাসেট তো আমরা পাইনি। মনে হচ্ছে অনেক বড় রহস্য লুকিয়ে আছে এই অডিও ক্যাসেটের মধ্যে, যার জন্যও এই ক্যাসেটটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। স্যার, এটাকে রিপেয়ার করার চেষ্টা করি। 2-4 সেকেন্ডের অডিও যদি পেয়ে যাই তাহলে খুনিকে আমরা খুব তাড়াতাড়ি ধরতে পারবো। শালুকের কাছে পাঠিয়ে দাও, কোনো না কোনোভাবে সমাধান ও নিশ্চয়ই করবে। একটু আমরাও জানি এই ক্যাসেটের মধ্যে কি এমন সত্যি লুকিয়ে আছে। এই যে ওই যে টেপ রেকর্ডার দিয়েছিলে না ভাঙাচোরা, সেখান থেকে একটা অডিও রেকর্ড পেয়েছি। তাড়াতাড়ি শোনাও। খুব ছোট্ট বটে, কিন্তু যতটুকু তুমি শুনবে না মাথা খারাপ হয়ে যাবে। কাবেরী মা, হ্যাঁ মা, হচ্ছে খুব ভালো। আর একটু চেষ্টা করো। কষ্ট হচ্ছে। হ্যাঁ, আর একটু জোর দাও। কষ্ট হচ্ছে। আচ্ছা, এক্ষুনি হবে। খুব কষ্ট হচ্ছে না মেয়ে? স্যার, মেয়ে হয়েছে। দাও দাও আমায়। না না না, আমার মেয়েকে আমার থেকে নিয়ে যেও না। ছেড়ে দাও। আমাকে দাও। আমি তো আগেই বলেছিলাম না, আমার নাতি চাই। দাও আমাকে। আমার থেকে দূরে নিয়ে যেও। দাও বলছি। নিয়ে যেও না। মাই গড, জানি না বস কার ফ্যামিলি এটা। জারি হোক স্যার, এই পুলিশ অফিসার অর্জুন, ওর বাড়ি পর্যন্ত টেপটা পৌঁছলো কি করে? আর অবাক করার বিষয় এটাই যে বাচ্চা জন্মানোর সময় এসব রেকর্ড কে করেছে? অভিজিৎ, ওই অফিসার অর্জুনের বাড়িতে যে নোটের বান্ডিল পাওয়া গেছিল না, ওই নোটের বান্ডিলের সঙ্গে ক্যাসেটের কোনো না কোনো কানেকশন আছে। স্যার, এই টেপ থেকে একটা জিনিস তো জানা গেল যে বাচ্চার মায়ের নাম কাবেরী। একটু খোঁজ নাও, এই গ্রামে কজন কাবেরী আছে? স্যার, অ্যাকচুয়ালি আমি না গ্রামে থাকা প্রত্যেকের একটা লিস্ট বানিয়েছি। এই লিস্টে মাত্র 2 জন আছে যাদের নাম কাবেরী। এখানে তো একজন 10 বছর বয়সের কাবেরী, আর একজন। আরে স্যার, এই আরেকজন কাবেরী তো ওই গ্রাম প্রধান গিরিধারীর স্ত্রী। সেই গিরিধারী যার লাশ আমরা পেয়েছিলাম ঝিল থেকে। মানে টেপের সম্পর্ক শুধুমাত্র অর্জুনের মৃত্যুর সঙ্গেই নয়, বরং ওই ভক্ষিনীর সঙ্গেও রয়েছে। কাবেরীর কাছে যাও। এই কাবেরীর কাছে গেলেই খুনি পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুঁজে পাবে। স্যার, যাই বলুন, গ্রামের রাস্তা দিয়ে যাওয়া কিন্তু খুবই সমস্যাদায়ক, কিন্তু আমাদের শহরের ট্রাফিক আর পলিউশন থেকে তো অনেকই ভালো। এটা ঠিক কথা। এই কাবেরী কে আপনাদের মধ্যে? ওই যে। ও কাবেরী, বলুন আপনারা। বলছি, এটা শোনো। হ্যাঁ মা, আর একটু জোর দাও। হ্যাঁ, কষ্ট হচ্ছে। এই তো, আর একটু জোর দাও। আর একটু জোর দাও। এই তো বাচ্চা এক্ষুনি হবে। আর একটু জোর দাও। ছেলে হয়েছে না মেয়ে? আমার মেয়েকে আমার থেকে নিয়ে যেও না। দাও আমার বাচ্চা আমাকে দাও। আরে আরে, আমি তো আগেই বলেছিলাম না, আমার নাতি চাই। নিয়ে যেও না। দাও আমাকে। এখনো কি তুমি এটাই বলবে যে এইরকম তোমার সাথে কিছু হয়নি? কি লুকোচ্ছ? আপনারা যখন সবকিছু জানতেই পেরেছেন, তাহলে শুনুন। এই গ্রামে যখনই কোনো মেয়ের জন্ম হয়, শ্বশুর মশাই আর কবিরাজ মশাই ওদের নিয়ে কোথাও যায়। কোথায় নিয়ে যেত? এ ব্যাপারে কেউ কিচ্ছু জানে না, আর কেউ কখনো ওদেরকে জিজ্ঞাসা করার সাহস পায়নি। কবে থেকে চলছিল এইসব? এত বড় একটা ব্যাপার বাইরে কেন আসেনি? বহু বছর ধরে চলছে। আর সবাই জানবে কি করে? সবাইকে হুমকি দেওয়া হয়েছিল, গ্রামের এই নিয়ম যেন এই গ্রামের মধ্যেই থাকে, বাইরের কেউ যাতে জানতে না পারে। এ আবার কেমন গ্রাম যেখানে ছেলে সন্তানের জন্ম কোনো প্রবলেম নয় আর মেয়েদের জন্ম হওয়া ভুল?
সেই জন্যই তো সব মহিলাদের অভিশাপ পেয়েছিলেন উনি। সবার রাগ থেকেই জন্ম নিয়েছে ওই ভক্ষিনী নামে রাক্ষসী। ওই ভক্ষিনী এই জন্য এই গ্রামের সব পুরুষদের উপযুক্ত শাস্তি দিচ্ছে। আচ্ছা, এই রেকর্ডিং কি আপনি পাঠিয়েছিলেন ওই থানার অফিসার অর্জুনকে? আমি তো সেই সময় কষ্ট যন্ত্রণার মধ্যে ছিলাম, আমি কি করে পাঠাবো? স্যার, এটা প্রধানের কাজ তো হতে পারে না। উনি নিজের বিরুদ্ধে এতগুলো প্রমাণ কেন রাখবেন? তাহলে তো এটা একজনই করতে পারে। ওই ধাইমা যে ওই সময় কাবেরীর সঙ্গে ছিল, কি নাম ওনার? ফুলন। ফুলন? স্যার, ওই নেত্রার মায়ের নামও তো ফুলন। হ্যাঁ, কোথায় থাকেন উনি? ফুলন বৌদি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। ফুলন দেবী, ফুলন দেবী, ফুলন দেবী, শুনুন। ফুলন দেবী, ফুলন দেবী, দরজাটা খুলুন, আপনার সাথে একটু কথা আছে। আমরা সিআইডি থেকে। বলুন। গ্রাম প্রধান গিরিধারী বাবুর মেয়ে কাবেরীর মেয়ে হয়েছিল, সেই সময় আপনিই ছিলেন না ওখানে? কিছু মনে পড়ছে না। আমি মনে করিয়ে দিচ্ছি, এটা শুনুন তো। কাবেরী মা, কষ্ট হচ্ছে, আরেকটু জোর দাও, আরেকটু জোর দাও। এই তো। আর এটা বলবেন না, এই কণ্ঠস্বর আপনার নয়। হ্যাঁ, আমারই। তাহলে সত্যিটা স্বীকার করেছেন? তার মানে আপনি এটা রেকর্ডিং করে পাঠিয়েছিলেন অফিসার অর্জুনকে? হ্যাঁ, কারণ আমি এই গ্রামের নিয়ম দেখে বিরক্ত হয়ে গেছি, যেখানে শুধুমাত্র ছেলেকে পরিবারের যোগ্য হিসেবে ধরা হয়, কিন্তু মেয়েদের নয়। এই নিয়মটা আসলে কি বলুন তো, একটু ডিটেলে বলবেন প্লিজ। আমি তো বেশি কিছু জানি না, কিন্তু এইটুকুই জানি, যখন কোনো ঘরে মেয়ে জন্ম নিত তখন গ্রাম প্রধান আর কবিরাজ বাচ্চাটা নিয়ে চলে যেত। কোথায় নিয়ে যেত? বাচ্চাদের সঙ্গে কি করা হতো কিছু জানেন আপনি? এটা জানার জন্যই আমি টাকা জোগাড় করে একটা টেপ রেকর্ডার কিনি, আর তাতে এটা রেকর্ড করি, যাতে পুলিশ এই ব্যাপারটা জানতে পারে। কিন্তু ওই পুলিশ অফিসার অর্জুন, ও সেই একই রকম। ও আমার সামনে টেপ রেকর্ডারটা পুড়িয়ে দিল আর আমাকে হুমকি দিল আমি যেন এই কথা কাউকে না বলি। ও, তার মানে ওই পুলিশ অফিসার অর্জুন এই কথা লুকানোর জন্যই ও ঘুষ নিয়েছিল। অর্জুন যখন আপনার কথা বিশ্বাস করলো না, তখন আপনি অর্জুনকে খুন করে দিলেন। আরে স্যার, আমার বয়স তো দেখুন, আমি তো ঠিক করে হাঁটতেও পারি না, আমার পা হাঁটুতে ব্যথা থাকে, আমি কি করে কাউকে মারতে পারি? হয়তো এই কাজে আপনার মেয়ে আপনাকে সাহায্য করেছে। ওর নাম নেত্রা, তাই না? এ কথা আপনাদেরকে কে বললো? আমার তো কোনো মেয়ে নেই। ও তাই? তাহলে আমাদের দেখে দরজা বন্ধ করে দিলেন কেন? আপনি একটু সাইডে যান। দেখি, সাইডে চলুন। আমরা দেখতে চাই ঘরের ভিতরে কে আছে। এটার চাবি আছে নাকি? হারিয়ে গেছে। হারিয়ে গেছে? ঠিক আছে, এবার নিচের পদ্ধতিতে খুলবো। কি হলো সচিন? ডাস্ট অনেক স্যার। এই দেখুন স্যার, ফটোস। এ তো ফুলন দেবী, এ তাহলে কে? এ আপনার মেয়ে নেত্রাই তো? আর আরেকজন মেয়েটা কে? আপনার কি আরেক মেয়ে? দেখুন, আমার মেয়েরা কিচ্ছু করেনি, যা করেছি আমি করেছি, আমি খুন করেছি। আমার মেয়েরা কিচ্ছু করেনি, যা শাস্তি দেওয়ার আমাকে দিন, আমি রাজি আছি। আরে কিন্তু আপনি কি করে করতে পারেন? আপনার তো সবসময় হাঁটুতে ব্যথা থাকে। আপনি করেছেন নাকি ভক্ষিনী করেছে? ভক্ষিনী।
ভক্ষিনী, খুবই কনফিউশন। একটা কাজ করি, ওনাকে বিউরোতে নিয়ে যাই, ভক্ষিনীর বাকি কথা ওখানেই হবে। আসুন ফুলন দেবী। গাড়ি দাঁড় করাও, থামাও। কি হলো? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? সচিন, 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 আমাকে ডাকছে সচিন, আমাকে। আরে কি হলো কি? স্যার, কেউ একটু অবাক লাগছে। এইসব ভক্ষিনী করেছে স্যার। এর চিকিৎসা পৃথিবীর কেউ করতে পারবে না, হাকিম ডাক্তারও পারবে না। আপনি চুপ করুন, ঠিক আছে? ওই দেখো ভক্ষিনী আসছে, ও আসছে। বাঁচতে পারলে বেঁচে দেখাও। ভক্ষিনী নয়, এটা কেমিক্যালের প্রভাব। যখন সচিন ওই ট্রাঙ্কটা খুললো না, যেখানে ওই ছবিগুলো ছিল, সেখান থেকে ধুলো উড়েছিল। মনে হচ্ছে ওই কেমিক্যালের জন্য এইসব হচ্ছে। সচিন, স্যার, কি হয়েছে? আর কিছু সময়ের মধ্যেই না তোমাদের দেখা হবে ভক্ষিনীর সাথে। আর একবার যদি আপনি ভক্ষিনীর নাম মুখে আনেন না, আমার থেকে খারাপ কেউ হবে না। গাড়িতে না না বসো। স্যার, ওই যে ডাকছে আমাকে। আমার কাছে ওই যে দেখুন। তোমার সব স্বপ্নকে আমি পূর্ণ করব। আমি অপ্সরা। আমি আসছি স্যার। ওই যে দেখুন না, ওইখানে দাঁড়িয়ে আছে স্যার। আরে আমাকে কেউ নেই, ডাকছে। সচিন। ডাকছে স্যার আমাকে। সচিন ও ডাকছে, ক্রিমিনাল। স্যার। না, ওকে ধরতে হবে। ক্রিমিনাল নয় স্যার, আপনি ক্রিমিনাল। সচিন স্যার, সরে যাও সব, কেউ আসবে না। আমাকে ডাকছে। সচিন, সরে যাও। স্যার, আরে স্যার, আমি আসছি। সচিন, কীর্তিকা, ওনাকে সামলাও। স্যার আমি একা। সিআইডি অফিসাররা একা হয় না। তোমার কাছে বন্দুক আছে তো? স্যার, এসে গেছে আমার ভক্ষিনী, এসে চলুন গেছে। আপনি, তোমার চলুন, কেউ বাজবে চুপ না, থাকুন, বাজবে চলুন। না। চলুন ভেতরে বসুন। আমার কাছে এসো, এসো। কোথায় তুমি? চিন্তা করো না, আমার কাছে এসো। আসছি তো, আসছি আমি। সচিন, সচিন, সচিন স্যার, কোথায় গেল? শ্রেয়া, ওইদিকে দেখো। সচিন, সচিন স্যার। এখানে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি আসছি। জন্ম জন্মান্তরে তোমারই অপেক্ষা। সচিন স্যার, ওকে, তাহলে এখান থেকে আসছিল মিস ভক্ষিনীর গলার স্বর।
সচিন, সচিন কি করছো তুমি? কি করছে? হ্যাঁ? ওই দেখুন, আমার জন্য অপেক্ষা করছে স্যার, আমাকে ডাকছে, আমি ওর কাছে যাচ্ছি। সচিন, সচিন তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি, ছেড়ে দিন আমাকে। ওই দেখুন, ওই দেখুন, আমাকে সচিন, ডাকছে, তোমার ক্ষতি হতে ডাকছে পারে। আমাকে, আমাকে যেতে বলছে, যেতে বলছে আমাকে, ও ওখানে ডাকছে, কেউ নেই, সচিন। ডাকছে আমাকে। ওই দেখুন, সচিন! ও আমার জন্য অপেক্ষা করছে। ভালো হয়েছে নিজেই আমার সামনে চলে এসেছো। ভক্ষিনীর হাত থেকে কেউ বাঁচতে পারেনি, তাই তুমিও বাঁচতে পারবে না। আচ্ছা, কোথায় তোমার ভক্ষিনী? পেছনে দেখো। সচিন তুমি ঠিক আছো? স্যার একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই ভক্ষিনী এই ষড়যন্ত্রটা আমাদের ওপর কেন অ্যাপ্লাই করছে? কারেক্ট, সেগুলোই যা বাকি ভিকটিমদের ওপর ইউজ করেছে। ও নিজেই ওর রহস্যের কথা আমাদের কেন বলবে? ও নো, কি হলো স্যার? ও এই জন্যই করেছে যাতে আমরা সবাই এখানে ব্যস্ত থাকি আর ও দুই বোন ফুলন দেবীকে ওখান থেকে নিয়ে পালাতে পারে। স্যার কীর্তিকা ওখানে একা? তাড়াতাড়ি এসো। এই ব্যাস 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 ব্যাস, স্টপ। ভক্ষিনী, ডাকিনী, তোমাদের খেলা শেষ, এবার যাওয়ার জন্য তৈরি হও। আপনাদের কাছে যদি একটুও মনুষ্যত্ব থেকে থাকে, আমার মেয়েদেরকে ছেড়ে দিন। আমি বললাম না, আমি খুনি, এরা দুজনে কিছু করতেই পারে না। অনেক হয়েছে মা, আমাদের বাঁচাতে আর কত মিথ্যে বলবে? আর সত্যিটা তো একদিন সামনে আসতোই, তাই আজ। চুপ, তুই কিচ্ছু বলবি না। ছোটবেলা থেকে তোদেরকে বাঁচিয়ে আসছি এটা দেখার জন্য, আজকেও বাঁচাবো। মায়ের ভালোবাসা আমরা বুঝতে পারি ফুলন দেবী, কিন্তু এই দেশের আইন কোনো অপরাধীকে বাঁচানোর জন্য সম্মতি দেয় না। এরা দুজনে মিলে খুন করেছে, আর একটা নয়, পাঁচটা খুন করেছে। হ্যাঁ খুন করেছি, কিন্তু যাদের করেছি তারা কোনো ভালো লোক ছিল না, রাক্ষস ছিল, রাক্ষস। গ্রামে যখনই মেয়ে জন্ম নিত ওরা নিয়ে চলে যেত, কোনোদিন জানতেও পারেনি ওরা কি করেছে ওদের সাথে। আর এই ভক্ষিনীর নাম করে ওদের সবাইকে মেরে আলটিমেটলি আমরা সমাজের ভালোই করেছি। যদি এটাই ইচ্ছে ছিল ওই লোকগুলোকে উপযুক্ত শাস্তি দেওয়ার, তাহলে আইনের সাহায্য কেন নিলেন না? চেয়েছিলাম সাহায্য, কিন্তু পেলাম কাকে? ওই অর্জুন, একজন করাপ্টেড অফিসার। ওকে আমার ওই রেকর্ড করা অডিও রেকর্ডারটাও দিয়েছিলাম আমি, কিন্তু সব প্রমাণ নষ্ট করে দিয়েছে ওই গ্রাম প্রধান, সাথে কবিরাজ ও যুক্ত ছিল। আর যখন আমাদের মতন সাধারণ মানুষেরা ন্যায় বিচার পাবে না, তখন আইন তারা নিজের হাতে তুলেই নেবে, সেটাই করেছি। মিথ্যে, এসব মিথ্যে বলে কোনো কাজ হবে না। অর্জুনকে খবর দেওয়ার আগেই তোমরা লোকেদের মারা শুরু করে দিয়েছিলে। ঠিক বলেছেন আপনারা, সেই জন্য সবার আগে আমরা নিজেদের বাবাকে মেরেছি, তারপর নরেশ আর সুখী। আর যদি ফুলন মা না থাকতো, না জানি আমাদের সাথে কি কি হতো। ভাগ্যিস আমাদের জন্মানোর পরেই উনি লুকিয়ে রেখেছিলেন, আর গ্রামের লোকেদের জানতেও দেয়নি যে আমরা বেঁচে আছি। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে ওই বাচ্চাটাকেও আমি বাঁচাতাম, কিন্তু শুধু এই দুজনকে ছাড়িয়ে আনার আর বাঁচানোর সুযোগ পেয়েছি। আর ছোটবেলা থেকে তো এখনো পর্যন্ত আমরা এই কথাটা জানিই না। আর যখন জানতে পারলাম তখন ঠিক করলাম যে এই গ্রামের এই খারাপ নিয়মটা আমরা শেষ করেই ছাড়বো। আর তাই তোমরা ওই ভক্ষিনীর গল্পের সাহায্য নিয়েছিলে। আর নিজেদের বাবাকে মেরে ফেলার পরে গ্রাম প্রধান আর অর্জুনকে খুন করলেন। আপনারা জানেন, এই ভক্ষিনীর গল্প তো শুধুমাত্র বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য কাজে লাগানো হতো, কিন্তু আমরা এটা খারাপ পুরুষদের শাস্তি দিতে ব্যবহার করেছি। ভক্ষিনীকে গল্পের দুনিয়া থেকে বের করে আসল দুনিয়ায় এনেছি। আর শুধু আমাদের এটাই উদ্দেশ্য ছিল যে গ্রামে জন্ম নেওয়া বাচ্চা মেয়েরা যেন সুরক্ষিত থাকে। তোমাদের যা করার তোমরা তা করেছো, এবার যা করবে আইন। বাকি রইল ভক্ষিনীর মতন রাক্ষসীর কথা। প্রত্যেক মানুষের ভেতরে একজন শয়তান বাস করে, কিন্তু আসল মানুষ, প্রকৃত মানুষ সেই হয়
যে ওই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আর ন্যায় আর আইনের সাহায্য নেয়। কিন্তু আপনারা তিনজন সেই কাজটা করেননি। এবার আইন আপনাদের শাস্তি দেবে, উপযুক্ত ন্যায় বিচার হবে।